প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বিএনপি সাক্ষাৎ, নির্বাচনী রোডম্যাপ জানতে চাইবেন নেতারা। এখন থেকে ঘোষণা করে তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। মে মাসের মধ্যে দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ হবে বলছে ঐক্যমত্য কমিশন। প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক হবে বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে। গুরুত্ব পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। রাজুকে দুর্নীতি মামলায় শেখ হাসিনা জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গুলশানে প্লট দখলের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা। উপাচার্যের পদত্যাগ দাবিতে ফের উত্তপ্ত কুয়েট। তুচ্ছ ঘটনায় ফের ঢাকা কলেজ সিটি কলেজ সংঘর্ষ। ডাকসু নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা। 4 মাসের মধ্যে ফের বাড়ল সয়াবিনের দাম। লিটারে 14 টাকা বেড়ে বোতলজাত তেল 189 টাকা। খোলা তেলে প্রতি কেজিতে বাড়ল 12 টাকা। গাজা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 51,000 ছুঁই। যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। ইয়েমেনে মার্কিন হামলায় এখন পর্যন্ত নিহত 123। এবং বিসিবিতে হঠাৎ অভিযানে দুদক। বিপিএল এর টিকিট সহ ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ। নথিপত্র সংগ্রহ, যাচাই বাছাই শেষে বিস্তারিত প্রতিবেদন। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। ডিসেম্বরের মধ্যে ভোটের আনুষ্ঠানিক দিনক্ষণ চায় বিএনপি। জনমনে থাকা অনিশ্চয়তা, সন্দেহ দূর করতে এমনটাই চাওয়া দলটির। বিএনপি নেতারা বলছেন তারা চান ভোটের প্রস্তুতি শুরু করতে নির্বাচন কমিশনকে যেন স্পষ্ট নির্দেশনা দেয়া হয়। এসব বিষয় সামনে রেখে বুধবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি নেতারা। বৈঠক ফলপ্রসূ না হলে আসতে পারে রাজপথের কর্মসূচি, এমন ইঙ্গিতও দিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় আশ্বস্ত ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে বিভিন্ন মহলের প্রচারণা সেই ভাবনা বদলে দিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপি। বৈঠকের পরে নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি, যে কোনো একটি পথ চূড়ান্ত করবে বিএনপি। এখানে জাতীয় স্থায়ী কমিটি হচ্ছে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। ওনাদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী হয়তো কর্মসূচি আসবে। রাজপথই তো আমাদের একমাত্র বিকল্প, আর তো কোনো বিকল্প নেই। কিন্তু সেটা হবে কারো উপরে চাপ সৃষ্টি করার জন্য বা কাউকে বিরক্ত বা বিব্রত করার জন্য নয়। মানুষের অধিকারের কথাটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত না এবং দীর্ঘস্থায়ীভাবে থাকার জন্য না। তা আমরা আলাপ আলোচনাতে বিশ্বাস করি, দেখি তার পরবর্তীতে কি হয়। আমাদের অন্যান্য রাজনৈতিক দল, যুগপথের সঙ্গী, সমস্ত গণতান্ত্রিক শক্তি, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করব। আশা করি সরকার আমাদের বক্তব্য বুঝবেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে বিএনপির এমন কঠোর অবস্থানের কারণ ব্যাখ্যা করলেন এই দুই শীর্ষ নেতা। ভোটাধিকারকে অবজ্ঞা করা হয়েছে গত 16-17 বছর ধরে। সেটার বিপরীতে আমরা আমাদের অধিকারটা একটু জোরে সোরে চাইতে পারবো না? এটাকে সংস্কারের সঙ্গে সাংঘর্ষিক করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এইরকম দুই একটি দলের কথাবার্তায়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির এই বৈঠক হবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এদিকে দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন, এমনটাই জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হওয়া উচিত সংস্কার বিষয়ক প্রথম কাজ। জাতীয় ঐক্যমত্য কমিশনে বৈঠক শেষে এসব মন্তব্য করেন তারা। জাতীয় সংসদের এলডি ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে চলছে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ। 5টি সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশের ওপর এই সংলাপ চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার এলডি ভবনে আসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর 8 সদস্যের প্রতিনিধি দল। আলোচনা শেষে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ঐক্যমত্য কমিশনের 166-র মধ্যে 61-র সাথেই তারা একমত। এই সরকারের দায়িত্ব টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ মনে করেন, ফ্যাসিবাদ দূর করার ঐক্য আবারও ফিরে আসবে। মে মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলাপ শেষ হবে। দ্রুত জাতীয় সনদও তৈরি করতে চান তারা। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। বিকেলে রিভলিউশনারি কমিউনিস্ট লীগ অব বাংলাদেশ ও ডেমোক্রেটিক রিভলিউশনারি পার্টির সাথেও বৈঠক করে ঐক্যমত্য কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। 3 দিনের সফরে কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। সফরকালে গুরুত্ব পাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমার পরিস্থিতি। সরকারের শীর্ষ কর্মকর্তা সহ তারা মত বিনিময় করবেন বিএনপি, জামাতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে। সফরটিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, সেই সময় ঢাকায় আসছেন সেই দেশের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। 3 দিনের সফরে বুধবার আলাদা ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, প্রতিনিধি দলটি দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ট্যারিফ ও অর্থনীতির নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। আমাদের দিক থেকে বড় যেই কনসার্ন থাকবে সেটা হলো এই ট্যারিফ যে বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছে, সেটা বোঝার ব্যাপার। কারণ রেসিপ্রোকাল ট্যারিফ হলো একটা জিনিস, আবার সারপ্লাস ডেফিসিটকে অঙ্ক করে একটা অঙ্ক বার করা, যেটা বার করা হয়েছে, সেটা আরেকটা জিনিস। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি নির্বাচনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলেও ধারণা তার। সরকারের একাধিক ব্যক্তি যেহেতু কথা বলেছে, ডোনাল্ড ট্রাম্পও অনেকবার বলেছে, দুটো বিষয় তাদের দিক থেকে আমার মনে হয় তারা এটা আলোচনায় আনবে। একটা কোনো সন্দেহ নেই, মাইনরিটি রাইটসের ব্যাপারটা, এটা তারা আনবেই এবং তারা জানতে চাইবে এবং এর অগ্রগতি জানতে চাইবে, এখানে কি পরিবেশ তৈরি করা হচ্ছে সেটা, এটা একটা বিষয়। আর একটা হলো নির্বাচন, এটা আমেরিকার কাঠামোর মধ্যেই তারা চাইবে যে কবে রোডম্যাপটা কবে কখন হবে।
আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের এই দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শাপলা চত্বরে গণহত্যায় ভূমিকা রাখার অভিযোগ এনে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল সহ দুইজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। এছাড়া ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেক মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোয়াইলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর লাশ ভ্যানে রেখে আগুন দেয় পুলিশ সদস্যরা। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এই ৩ আসামিকে। আজকে ৩ জনকে হাজির করা হয়েছিল, হেফাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। এছাড়া এক ব্যক্তিকে ৪৭ দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে আগামী ১৮ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একজন ছাত্র নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে ৪৭ দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য দুটো মামলায়, ঢাকা দুটো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। শাপলা চত্বরে গণহত্যার পক্ষে সহযোগিতার অভিযোগে ৭১ টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার ছেলে ৭১ টিভির এমডি তানভীর মোস্তফার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনে তাদের এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন জানিয়েছে হেফাজতে ইসলাম। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। একই সাথে তালা খুলে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এদিন কুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বুয়েট ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীরা। বলেন, কুয়েটে চলমান ঘটনা ফ্যাসিবাদের প্রতিচ্ছবি, তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে কুয়েটের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। আবারও উত্তাল কুয়েট ক্যাম্পাস। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এ সময় নিজেরাই ভেঙে ফেলেন হোস্টেলের তালা। কুয়েটে হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ভিসির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। আমরা ৬ দফা থেকে এক দফা ঘোষণা করছি, এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। অপরদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা ও উদ্ভূত পরিস্থিতির কারণে বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা এখনই প্রকাশ না করার কথা বলেছেন কুয়েট ভিসি। তিনি হল খুলে সেখানে প্রবেশ করার বিষয়ে সিন্ডিকেটকে অবহিত করবেন বলেও জানান। এইটুকু বলতে পারি যে কাজটা বেআইনি হবে, আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো, এবং সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো। আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো না। কুয়েটে চলমান পরিস্থিতি নিয়ে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বুয়েটের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা জানান, নিরপরাধ আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ২২ জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে কুয়েট প্রশাসন। আমরা আমাদের কুয়েটিয়ানের ভাই বোনদের পাশে আছি। অনতিবিলম্বে কুয়েট প্রশাসন কর্তৃক যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে এদেশের ছাত্র সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এদিকে একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কুয়েটে ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবি জানায় তারা। আমরা নিম্নলিখিত ৫ দফা দাবি উত্থাপন করছি। দাবি নম্বর ১, কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি ২, আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়।
পরদিন প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ঢাকার সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব ফ্ল্যাট জালিয়াতির ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এমন দুর্নীতিকাণ্ডে জড়িত থাকায় মামলা হয়েছে রাজুকের সাবেক 2 সহকারী আইন উপদেষ্টার বিরুদ্ধেও। অন্যদিকে রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গুলশান 2-এর 11 A এবং 11 B এই প্লটে 2টি আবাসন প্রকল্প গড়ে তোলে ইস্টার্ন হাউজিং লিমিটেড। লিজকৃত সম্পত্তি হওয়ায় আইনি জটিলতার কারণে 36টি ফ্ল্যাট বিক্রি আটকে দেয় রাজুক। তবে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব দেখিয়ে 2001 সালে রাজুক থেকে ওই ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন ইস্টার্ন হাউজিংকে। বিনিময়ে ইস্টার্ন হাউজিং থেকে বিনামূল্যে উৎকোচ হিসেবে B201 ফ্ল্যাটটি গ্রহণ করেন টিউলিপ সিদ্দিক। ওই ঘটনায় দীর্ঘ অনুসন্ধানের পর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলা হয় ওই ঘটনায় জড়িত রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধেও। রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, 2 জন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। 3 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে মঙ্গলবার রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সে বলতো আমার সম্পত্তির প্রতি লোভ নেই, কিন্তু আমরা দেখলাম শুধু এই শেখ ফ্যামিলি না, টোটাল তাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়েছে। দুদকের অভিযোগে বলা হয় নিজ পদ ব্যবহার করে পূর্বাঞ্চলের কূটনৈতিক এলাকায় অবৈধভাবে 10 কাঠার 2টি প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টাইমলাইন অনুযায়ী আগামী মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন গঠন করা হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি চূড়ান্ত করা হয়নি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই টাইমলাইন ঘোষণা করা হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে, সেই কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারে বেআইনি কিছু করা হয়নি দাবি করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলছেন, তাকে যে আইনে গ্রেপ্তার করা হয়েছে সেটির প্রয়োগও এই দেশে নতুন নয়। মেঘনা আলমের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল বলেও জানান তিনি। এর আগে এই মডেলকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মডেল ও মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয়া হয়। 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দেয়া হলে তা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশ জুড়েই। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। মঙ্গলবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন, মেঘনা আলমের সঙ্গে এই আইন প্রথম ব্যবহৃত হচ্ছে বিষয়টি তা নয়। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হচ্ছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন খোদা বক্স চৌধুরী। নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটার একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। এর আগে 9 এপ্রিল রাতে মেঘনা আলমকে তার বাসার দরজা ভেঙে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে একজন তরুণীকে মারধর ও একটি কফি শপের দুজনকে গ্রেফতারের ঘটনার পেছনে চাঁদাবাজদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এমন সন্দেহ করছেন ভবনটির মার্কেট কমিটির সভাপতি। তিনি বলেন, ওই তরুণী মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন। চাঁদা না পেয়ে তাকে ব্যবহার করছে সন্ত্রাসীরা। সব দিক মাথায় রেখেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে গ্রেপ্তার দুজনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় রাজধানীর খিলগাঁওয়ে একটি কফি শপে প্রবেশের চেষ্টা করছেন এক তরুণী। এক পর্যায়ে তাকে মারধর করেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। ঘটনার পর পুলিশ দুজনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। এরপর কফি শপটির ভেতরের আগের একটি ভিডিও প্রকাশ পায়। মালিক পক্ষের অভিযোগ, ওই তরুণী প্রায়ই ভেতরে প্রবেশ করতেন। এই মেয়েটা প্রায় সময় আসে, প্রায় সময় এসে হুট করে ঢুকে কাস্টমারদের কাছে গিয়ে টাকা চায়। যদি টাকাটা না দেয় ওদেরকে মানে বৃষ্টিভাবে সে কথা বলে বা খাবারে তুতু দিয়ে আবার চলে যায়। খাবার দাবার নিয়ে বা বিভিন্নভাবে টাকা চায়, বিভিন্ন রকম সমস্যা করে। এদিকে চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কেট কমিটির সভাপতি। বলেন, চাঁদা না পেয়ে ওই তরুণীকে ব্যবহার করে থাকতে পারে স্থানীয় সন্ত্রাসীরা। এর আগে ওর ওইখানে চাঁদার চাইছে, এই জিনিসটা ঘটায় দিয়ে তার একটা ফায়দা লুটতেছে। আমার যতটুকু ধারণা, তারাই একটা প্রি প্ল্যান করে এটাতে ছবি টবি তুইলা করে সমস্তটা ঘটাইছে। পুলিশ বলছে সবকিছু মাথায় রেখেই তদন্ত চলছে। এই ঘটনার সাথে আরো কোনো জড়িত আছে কিনা, আবার প্রকৃত ঘটনাটা আসলে কি, বা তরুণীর সাথে কি ধরনের আচরণ করা হয়েছে, এই ডিটেইলস জানার জন্য। ঘটনার পর থেকে ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না। পুলিশি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকবেন। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 14 টাকা। বোতলজাত এই ভোজ্য তেল কিনতে হবে 189 টাকা দরে। খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের লিটারে 12 টাকা বেড়ে নির্ধারণ হয়েছে 169 টাকায়। মিল মালিকদের সঙ্গে বৈঠকের পর নতুন এই দর ঠিক করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। রমজান মাসে মানুষকে সুরক্ষা দিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভোজ্য তেল আমদানিতে শুল্ক অব্যাহতি দিয়েছিল, যা শেষ হয়েছে মার্চ মাসেই। ভোজ্য তেল পরিশোধন কারখানা সমিতির দাবি, শুল্ক অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় দাম বাড়াতে হবে। সরকারের সাথে কয়েক দফা বৈঠকে তেলের দাম বাড়ানোর দাবি ছিল তাদের। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তেলের দাম পুনর্নির্ধারণের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, তেল আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়ায় মাসে 431 কোটি টাকা রাজস্ব কম হয়েছে। সেই হিসেবে গত 6 মাসে এনবিআর রাজস্ব হারিয়েছে 2586 কোটি টাকা। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটোর সমন্বয়ে এই দামটা বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 14 টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। এতদিন যা ছিল 175 টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা থেকে হয়েছে 169 টাকা। খোলা পাম তেলও লিটার প্রতি 157 টাকা থেকে 169 টাকা করা হয়েছে। অর্থাৎ খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 12 টাকা করে। বাধ্য হয়ে তেলের দাম পুনর্নির্ধারণ করতে হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা সাময়িক সিদ্ধান্ত। আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজার থেকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে, এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারবো। দাম বাড়ায় বোতলজাত 5 লিটার সয়াবিন তেলের দাম হয়েছে 852 থেকে 922 টাকা। জিনিসপত্রের দাম সহনীয় থাকায় এই দামের প্রভাব মানুষের উপর পড়বে না মনে করেন বাণিজ্য উপদেষ্টা। সকলে সমন্বিতভাবে আমরা কাজ করে বাজার ব্যবস্থাকে একটা স্থিতিশীল রাখার ব্যবস্থা করেছি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর।
বিপিএল এর প্রথম 10টি আসরের আয় 15 কোটি টাকা, অথচ কেবল একাদশ আসরে অর্থাৎ শেষ যেই আসরটি হয়েছে সেটিতে টিকিট বিক্রি হয়েছে প্রায় 13 কোটি টাকার। রয়েছে আর্থিক 9-6-এর আরও অভিযোগ। বিশেষ করে প্রশ্ন উঠেছে তৃতীয় বিভাগ লিগের অনিয়ম দুর্নীতি নিয়ে। এসব সামনে রেখে বিসিবিতে অভিযান চালালো দুদক, সংগ্রহ করা হয়েছে বিভিন্ন নথিপত্র। এবার যাচাই বাছাই করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে সংস্থাটি। মঙ্গলবার ভোর হতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে যেন জমেছিল গুঞ্জনের মেঘ। সকাল গড়াতেই সেই মেঘে দেখা গেল বাজ পড়ার ঝলক। দুর্নীতি দমন কমিশনের 3 সদস্যের একটি দল আসলেন বিসিবি কার্যালয়ে। চোখে মুখে দৃঢ়তা, হাতে ছিল বিসিবির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ। তদন্ত দলের ভাষ্য, তৃতীয় বিভাগ লিগে অস্বাভাবিক আবেদন। এক সময় যেখানে মাত্র 2-3টি দল আবেদন করত, এবছর সেই সংখ্যা পেরিয়েছে 60-এ। আবেদন ফিও কমেছে 5 লাখ থেকে 1 লাখে। বিপিএল এ আয় দেখানো হয়েছে 15 কোটি টাকা, পুরো 8টি আসরে। কিন্তু একাদশ আসরেই অনলাইনে বিক্রি হয়েছে প্রায় 13 কোটি টাকার টিকিট। আগে কি তাহলে তথ্য গোপন করা হতো? যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা, যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরে 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণ। অন্যদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে বরাদ্দ ছিল 15 কোটি টাকা, তবে খরচ দেখানো হয়েছে 25 কোটি, যেখানে প্রকৃতি ব্যয় ছিল 7 কোটি। দাবি তদন্তকারীদের। মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব, সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। হঠাৎ বিসিবিতে দুদক, এ ব্যাপারে বিসিবির অবস্থান কি সেটিও স্পষ্ট করলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওরা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে, তবে এই অভিযানে ক্রীড়াঙ্গনে শুরু হলো বড় প্রশ্নের ঝড়। 2 অথবা 3টা টিম এখানে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।